মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আজকের গল্প আমার ভিতর ও বাহিরে। আজ 15ই নভেম্বর। দেখতে দেখতে 2 বছর পার হলো আমাদের। কিছুদিন পরে এই বছরটাও শেষ হয়ে যাবে। মহাজ্ঞানী আইনস্টাইন বুড়ো কিন্তু বলে গেছেন যে সময় সরল রৈখিক নয়, অর্থাৎ অতীত, তারপর বর্তমান এবং সবশেষে ভবিষ্যৎ। ঠিক এই অর্ডারে ঘটনা ঘটে না। আমাদের মাথা অমনটা ভেবে নেয় কারণ 4 মাত্রার সময়কে বোঝার ক্ষমতা তার নেই। মানে ধরে নিন, আজ দ্বিতীয় জন্মদিনে আমরা যে গল্পটা শোনাতে চলেছি সেটা হয়তো আপনারা প্রথম গল্পটার আগেও শুনেছেন। না, বিশ্বাস করুন, কোনো খারাপ অভিসন্ধি নেই। আসল কথা যেটা বলতে চাইছি সেটা হলো, আজকের অডিও স্টোরিটা আপনি আগেও দেখে থাকতে পারেন। অর্থাৎ গল্পটা আমরা আমদানি করেছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান সিনেমা সিউনি থেকে। তবে লেজা মুড়ো টুকেনি, খানিকটা খাবলে নিয়েছি বলতে পারেন। যাকে এই যে সময় সরল রৈখিক নয়, এটা কিন্তু আমরাও বুঝি মাঝে মাঝে। নিজের ছোটবেলার স্কুলের সামনে গিয়ে দাঁড়ালে ছোট মনে হয় না নিজেকে? পুরনো রাফ খাতার পিছনে কাটাকুটি খেলার ছকগুলো ফিরিয়ে নিয়ে যায় না অতীতে? যে মেয়েটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলাম অটো স্ট্যান্ডে, তার জন্য আর অপেক্ষা করি না। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের দ্বিতীয় জন্মদিনে বিশেষ গল্প আমার ভিতর ও বাহিরে। নবমালতী অনুসন্ধান এজেন্সি লেখা বোর্ডটার সামনে এসে দাঁড়িয়ে পড়ল হর্ষ। নিচে অপেক্ষাকৃত ছোট হরফে লেখা আছে, এখানে হারিয়ে যাওয়া মানুষদের সন্ধান দেওয়া হয় ন্যায্য মূল্যে এবং নির্ধারিত সময়ের মধ্যে। একটা দোতলা বাড়ির একতলাটা জুড়ে অনুসন্ধান অফিস। হর্ষ ভালো করে দেখে নিল বাইরেটা, তারপর ভিতরে পা চালালো। অফিসের ভিতরটা ছোটখাটো। একটা বিরাট সাইজের টেবিলের ওপারে মাঝবয়সী এক ভদ্রলোক বসে আছেন। তার ঠিক পাশেই তারই বয়সী একটা লোক বড় সড়ো জাবদা খাতার উপর হুমড়ি খেয়ে পড়ে কি যেন খুঁজছে। তাকে দেখেই প্রথম লোকটার মুখে চওড়া হাসি ফুটে উঠল। অনুসন্ধান অফিসে যে খুব একটা লোকজন আসে না তা বেশ বোঝা যায়। হর্ষকে হাতের ইশারায় সামনের চেয়ারে বসতে বললেন তিনি। দ্বিতীয় লোকটা খাতা থেকে মুখ তুলে তার মুখের দিকে তাকালো, তারপর মাথা নামিয়ে আবার খাতায় মন দিল। সে চেয়ারটায় বসতে বসতে বলল, জল হবে একটু, অনেক দূর থেকে আসছি। লোকটা হাঁ হাঁ করে উঠল। আরে জল কেন? দাঁড়ান, চায়ের ব্যবস্থাও করছি। হর্ষ হাত তুলে বাধা দিল তাকে। আরে না, ওসব লাগবে না, আসলে আমি চা খাই না। লোকটা টেবিলের উপার থেকে একটা জলের বোতল এগিয়ে দিয়ে বলল, তা কারোর খোঁজ করছেন নিশ্চয়ই? হর্ষ গলায় ঢালা জলটাকে গিলে নিয়ে বলল, হ্যাঁ, তবে একটা মুশকিল আছে। হ্যাঁ, তা তো থাকবেই, আর সেখানেই তো আমাদের অভিজ্ঞতা। এখন সে কোথায়, কার সাথে, কিভাবে থাকে তা কিছুই জানি না। আমি যা জানি তার সবটাই আজ থেকে 20 বছর আগের। লোকটা হাসল। ড্রয়ার খুলে একটা নোটপ্যাড বের করতে করতে বলল, দেখুন, এসব কাজে কিন্তু কোনো ফিক্সড রেট হয় না। এই জেলায় খুঁজে পেলে একরকম, রাজ্যে খুঁজে পেলে একরকম, স্টেটের বাইরে গেলে টাকাটা প্রায় দ্বিগুণ। সে স্মিত হেসে বলল, না, টাকাটা ব্যাপার না, খুঁজে দিলেই চলবে। বেশ বলে লোকটা বোতল থেকে এক ঢোক জল খেয়ে নিয়ে নোটপ্যাডের উপর একটা কলম বাগিয়ে ধরে মাথা নামিয়ে জিজ্ঞেস করলো, নাম আর সাথে যা যা জানেন বলে যান। তটিনী তলাপাত্র। এখন বয়স ওই আমার মতোই, 35-এর কাছাকাছি। সম্ভবত বিবাহিত।
সম্ভবতগুলো বাদ দিয়ে ওগুলো পরে আসছে। 20 বছর আগে সে নীলাচল বোর্ডিং স্কুলের ছাত্রী ছিল। গায়ের রং ফর্সা, খাড়া বাঁকানো নাক, গোল বড় বড় চোখ, মুখের নিচের দিকটা শোভ, রোগাটে চেহারা। বাবার নাম? জানি না। চাকরি বাকরি বা ওই জাতীয় কিছু? জানি না। স্কুলের পর কোন কলেজে পড়তো? মাথা নাড়ে হর্ষ। লোকটা কি যেন ভেবে তার দিকে নোটপ্যাডটা এগিয়ে দিয়ে বলে, এক কাজ করুন, আপনি যা যা মনে করতে পারছেন সেগুলো এদের নিজেই লিখে দিন। সে লিখতে লিখতে বলল, কি মনে হচ্ছে সহজ হবে না, তাই তো? তা তো বটেই, আপনি চেহারার ডিটেলস যা দিলেন সেগুলো বয়সের সাথে সাথে পাল্টে যায়। বেশিরভাগই সম্ভবত আন্ডারে পড়ছে, নিশ্চিত বলতে খালি নাম আর বয়সটা। ওটা প্রায় অন্ধকারে ঢিল ছোড়ার মতো, জানেন। তাও স্কুলটা বোর্ডিং ছিল, কিছু তথ্য সেখান থেকেও পাওয়া যেতে পারে, তবে সময় লাগবে। লেখা শেষ হতে নোটপ্যাডটা লোকটার দিকে এগিয়ে দেয়। সে পকেট থেকে একটা চেক বের করে সেটার উপর রেখে দেয়। টেবিলের ওপারের লোকটা খুশি হয়ে সেটা আবার ড্রয়ারে চালান করতে করতে বলে, দিন সাতেক পরে একবার ফোন করে নেবেন, বুঝলেন। আশা করি তার মধ্যেই কিছু জানাতে পারবো। অ্যাডভান্স যখন দিয়েইছেন তখন রেজিস্টারটাও করে ফেলুন। ও হে মিত্তির, কই তোমার ওই বড় জাবদাটা? মাঝবয়সী লোকটা একটা বিরাট আকারের জাবদা বাগিয়ে ধরে তার দিকে। হর্ষ ক্ষোভগুলো বুঝে বুঝে নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে দেয়। একটু নিচে এসে সে থমকে যায়। উল্লেখিত ব্যক্তিকে সন্ধানের কারণ। তাকে ইতস্তত করতে দেখে আগের লোকটা গলা খাঁকারি দেয়। থাকে, ওটা খুঁজে পাওয়ার পরে লিখলেও হবে, ফর্মালিটি জাস্ট। একগাল হেসে উঠে পড়ে হর্ষ। করমর্দন করে দরজার দিকে কয়েক পা এগিয়ে গিয়েও থেমে যায়। পিছন ফিরে আবার চেয়ারের দিকে এগিয়ে আসে। টেবিলের উপর ঝুঁকে পড়ে বলে, একটা ডিটেল ভুলে গেছিলাম, জানেন। এটা নিশ্চিন্তের আন্ডারেই ফেলতে পারেন। কি বলুন তো? দাঁত নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওর দাঁত নেই। তোর সব গুজো। বড় লোকের মেয়েদের এমনিতেই চোয়াল ভারী হয়। বড় লোকের মেয়ে? তোকে কে বললো? খবর নিতে হয় চাঁদু, বাবার নুনের ব্যবসা। নুন? তবে সমুদ্র থেকে জল তোলে আর ছেঁচে প্যাকেট করে, তাই দিয়ে তোর আমার বাড়িতে রান্না হয়। চার বাবা নুনের ব্যবসা? তার মুখ সারাক্ষণ এমন আলো না হয়ে থাকে কেন? তাই বলছিলাম, নিশ্চয়ই দাঁত ভাঙা। কিরে, তোর কি মনে হয়? এতক্ষণ আমি একটু দূরে বসে দুজনের কথাবার্তা শুনছিলাম। মুখ তুলে বললাম, হ্যাঁ, কি নিয়ে? সে কি, মন কোথায় থাকে? বলছি, দিদির দাঁত আছে না নেই? আমি কি করে জানবো? কি করে জানবি মানে? কালই তো কথা বলছিল তোর সাথে। সে তো সিগারেটের প্যাকেট আছে কিনা জিজ্ঞেস করছিল। সিগারেট? হোস্টেলে? এটা তো মাথা খারাপ নাকি? ভাবলো কি করে? বললো তোদের খেতে দেখেছে। জানকী স্যারের ড্রয়ার থেকে কত কষ্ট করে জোগাড় করেছিলাম। এতদিনে সন্দেহ করেছে মনে হয়। দূরে ক্যাম্প থেকে গান বাজনা আর হট্টগোলের আওয়াজ ভেসে আসছে। ঘণ্টাখানেক আগেই সেখান থেকে উঠে এসেছি আমরা তিনজন, সুনীল, অনু আর আমি। ওরা দুজনে আমার থেকে বছর দুয়েকের বড়। এই বোর্ডিংয়ে আমার ক্লাসের ছেলেমেয়েরা সকলেই বোধহয় তাই। শুধু তাই নয়, এদের সকলের বাড়ি আশেপাশে। একমাত্র আমি কলকাতায় বাড়ি, মা বাবা বন্ধু বান্ধব ছেড়ে পরবাসে। সবকিছুই যেন নতুন নতুন, সবাই অর্ধেক চেনা। মাঠের ঠিক মাঝখানটায় বড় করে আগুন করা হয়েছে। তার চারপাশে গোল করে ঘিরে বসে হই হল্লা করছে ছেলেরা। আগুনের খয়েরি রোঁয়া ছটফট করতে করতে উবে যাচ্ছে আকাশের দিকে। সেদিকে চোখ মেলে তাকাতে চাঁদটাকেও অচেনা মনে হলো। বোর্ডিংয়ের লাগোয়া মাঠের এক প্রান্তে গাছপালার একটা ছোট বাগান আছে। বাগান বললাম কারণ লোকে তাই বলে।
কয়েক বছর যত্নের অভাবে প্রায় জঙ্গলেই পরিণত হয়েছে সেটা। আমি মাটি থেকে উঠে পড়লাম, বাকি দুজনে এতক্ষণে গল্পে মশগুল। নিঃসাড়ে পা চালিয়ে বাগানের দিকে বেশ খানিকটা এগিয়ে এলাম। এদিকটায় গান বাজনার শব্দ প্রায় নেই বললেই চলে। তার বদলে থেকে থেকে গাছের লম্বা পাতায় হাওয়ার শনশন শব্দ শোনা যাচ্ছে। বাগানের প্রথম গাছটা পেরোতেই পায়ের নিচে নরম ঘাসের স্পর্শ পেলাম। সামনে থেকে ততোধিক নরম একটা গলা ভেসে এলো। আরে আরে এদিকে এনেছিস? সামনে পিছনে তাকিয়ে আমি কাউকে দেখতে পেলাম না। প্রথমটা ঘাবড়ে গেলাম, সাথে সাথে আবার গলাটা শোনা গেল। ধুর, তারপর নিচে নয়, উপরে। আরে এখানে তাকা। উপরে তাকিয়ে দেখলাম একটা আম গাছের মাঝারি ডালের উপর বসে আছে টিটি। পিছনের আকাশের চাঁদটা তার মাথার পিছনে গোল হয়ে মুকুটের মতো ফুটে রয়েছে। আমি পকেট থেকে একটা মোচড়ানো সিগারেট বের করে বললাম, এই যে। এখান থেকে কি করে নেব? উঠে আয়। আমি একটু ইতস্তত করে বললাম, গাছে উঠতে পারি না। চেষ্টা কর। আচ্ছা দেখ, ওই ওই নিচে ডান দিকটা করে দেখ, ওই দিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটায় একটা খাঁজ আছে, ওটা বেয়ে উঠে আয়। আমি বাক্য ব্যয় না করে সিগারেটটা পকেটে ঢুকিয়ে খাঁজটা খুঁজে নিলাম। সেটায় চাপ দিয়ে উপরে উঠতে বেশি অসুবিধা হলো না। মুশকিল হলো ডালটার উপরে উঠতে। কনুয়ের কাছটা ছড়ে গেল, মাথাটা একবার ঠুকে গেল গাছের কাণ্ডে। ধুলো ঝাড়তে ঝাড়তে আমি গাছের উপর উঠে এলাম। আগের মতোই সিগারেটটা এগিয়ে দিয়ে বললাম, না ধরো। বস না, তারা আছে নাকি? না। তাহলে বস, কেউ এদিকে এলে বলবি কেমন? নতুন স্কুল তো, আমারও ভয় লাগছে। তোমার কিসে ভয় লাগে? তেমন কিছুতে না, খালি ইঞ্জেকশনে। তোর লাগে না? পকেট থেকে দেশলাই বের করে সিগারেট জ্বালালো টিটি। তারপর ধোঁয়ার চাদরে হারিয়ে যেতে যেতে বলল, স্কুলটা খারাপ নয়, শুধু এই একটাই সমস্যা, বড্ড কড়াকড়ি। তুইও তো নতুন, অসুবিধা হয় না? ওই একটু। সে এবার গাছের দুদিকে পা ঝুলিয়ে আমার দিকে ঘুরে বলল, আচ্ছা তুই এত কম কথা কেন বলিস বলতো? আমি আমি কি বলবো? যা ইচ্ছে। আচ্ছা আগে বল, তুই এই সিগারেটটা কোত্থেকে জোগাড় করলি? আমার বন্ধুদের থেকে। এমনিতে দিয়ে দিল? না, খাবো বলে নিয়েছি। তো খেলি না কেন? আমি খাই না। আচ্ছা, তোর আমার নাম মনে আছে? হ্যাঁ। বলতো কি? আমি কিছু বললাম না। মাটির দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি একদৃষ্টে। দেরি হয়ে যাচ্ছে। সুনীল আর অনু এতক্ষণে হয়তো খেয়াল করেছে আমি নেই। কি রে, এরই মধ্যে ভুলে গেলি? ভুলিনি, কিন্তু বলবো না। কেন? কারণ এখানে আমার ঠান্ডা লাগছে। তাতে কি হলো? বেশি ঠান্ডা লাগলে আমি তোকে বলে ফেলি। কিন্তু তার সঙ্গে আমার না। কথাটা শেষ হওয়ার আগেই হো হো করে হেসে উঠল টিটি। এর আগে তাকে কোনোদিন হাসতে দেখিনি। তার দিকে তাকাতে আপনা থেকে কয়েকটা শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আছে মানে? আচ্ছা কি আছে শুনি। না কিছু না, আমি এবার আসি। ও, বন্ধুরা ওয়েট করছে। এই একবার টাকা তো এদিকে। আমি কিছু বলার আগেই হাত বাড়িয়ে আমার থুতনিটা ধরে ফেললো সে। তারপর আস্তে আস্তে মুখটা ঘুরিয়ে নিল তার নিচের দিকে। আমার ঠান্ডাতেও ঘাম দিতে লাগলো। গলার উপর থেকে নিচ পর্যন্ত গরম হয়ে উঠছে। চারপাশের বাতাসটাও যেন শব্দ থামিয়ে থমকে আছে। তার হাতের সরু সরু আঙুলগুলো আমার কানের নিচটা স্পর্শ করলো। গাছের ডালটাকেই শক্ত করে ধরলাম আমি। এই দেখ, হ্যাঁ, কানের নিচে বসেছিল, অথচ খেয়ালই করিসনি। হাতটা আমার মুখের সামনে নিয়ে আসতেই দেখলাম টিটির দুই আঙুলের ফাঁকে একটা ফড়িং ছটফট করছে। সত্যিই তো
এতক্ষণ আমার কানের পাশে বসেছিল, এদিকে আমি খেয়াল করিনি। সে ফড়িংটার দিকে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে বলল, গায়ে প্রজাপতি বসলে তো বিয়ে হয়, ফড়িং বসলে কি হয় বলতো? কি জানি। ফড়িংটাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে এসে বলল, তোর গাল এরকম লাল হয়ে গেছে কেন রে? ঠান্ডায় ওরকম হয় আমার। কথাটা বলে উঠে পড়লাম। গাছের ডাল বেয়ে নেমে আসতে লাগলাম ধীরে ধীরে। টিটি একটু উঁচু গলায় বলল, কাল আবার আনিস, এই সময় কেমন, ভুলে যাস না যেন। ভুলবো না। আর শোন, কি? আমার একটা দাঁত ভাঙা, তবে উপরের নয়, নিচের। হাসলে সেটা দেখা যায় না। বাগান পেরিয়ে মাঠের উপর এসে দাঁড়াতে কাউকে দেখতে পেলাম না। একটু দূরে মরা আগুনের বুক ছাইতে ঢেকে আছে। স্কুল কম্পাউন্ড জুড়ে কুয়াশা নামছে। নিজের গালে একখানা হাত রাখলাম। কি জানে কতটা লাল হয়েছে। ছোট থেকে এই এক মুশকিল। ভাগ্যিস এখন শীতকাল। ধীর পায়ে স্কুলের দিকে হাঁটতে লাগলাম আমি। Dreams are my reality, the only kind of real fantasy. Illusions are a common thing. I try to live in dreams. It seems as if it's meant to be. এ ধরনের ইনফরমেশন অতটা হেল্প করে না, বুঝলেন? মানে বছর 40 মহিলাকে তো আর হুট করে গিয়ে বলা যায় না, কই একটু হাঁ করুন দেখি, দাঁত আছে কিনা দেখবো। হর্ষ হাসল, মাথা নামিয়ে নিয়ে বলল, আর তো তেমন কিছু জানি না। এর মাঝে একবারও কোনো খবর পাননি? না, সে সময়কার কোনো বন্ধু বান্ধব? যোগাযোগ নেই কারোর সাথে। আমি আসলে ওখানে বছর 3 বেশি পড়িনি। তো এই তটিনী তলাপাত্র এখন কি করেন জানেন না? না। বেশ, এটুকু দিয়েই দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট। নবমালতী অনুসন্ধান এজেন্সি থেকে বেশ কিছুটা এগিয়ে এলো হর্ষ। বাড়ি ঘরের আড়াল সরে যেতেই একটা দোতলা ছেলেদের স্কুল চোখে পড়ল। আজ শনিবার, তাই একটু আগেই স্কুল ছুটি হয়ে গেছে। বেশিরভাগ ছাত্রই কম্পাউন্ড ছেড়ে চলে গেছে অনেকক্ষণ আগে। দু একজন এখনো ইতস্তত ছড়িয়ে স্কুলের বাস আসার অপেক্ষা করছে। বিল্ডিংয়ের ছাদেও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখল হর্ষ। কি মনে হতে এক পা করে স্কুলের রাস্তা ধরে এগিয়ে এলো সে। স্কুলের গেট দিয়ে দৌড়ে ভিতরে ঢুকতে যাচ্ছিল একজন। হর্ষকে প্রায় ধাক্কা দিয়েই ছুটে বেরিয়ে গেল সে। ওরে দেখে যা রে। হাসি মুখে কথাটা বলে সামনে মুখ ফিরিয়ে আবার আগের মতোই হাঁটতে লাগলো সে। দৌড়তে গিয়ে কিছু যেন ধাক্কা খেলো কাঁধটা, কিন্তু আজ আর আমার কোন দিকে তাকানোর সময় নেই। এমনিতেই বড্ড দেরি হয়ে গেছে। ভিতরের গেটটা পেরোতেই সুনীলকে দেখতে পেলাম। বেজার মুখে সে বলল, আর এখন এসে কি হবে, সব শেষ। একটাও নেই? এর জন্য তাড়াতাড়ি আসতে হয়। তুই পেয়েছিস? না, আমি আসার পর কয়েকটা ছিল, কিন্তু ততক্ষণে লাইন পড়ে গেছে। হতাশ হয়ে আমি সিঁড়ির এক পাশে বসে পড়লাম। সুনীল আমার পাশে এসে বলল, মন খারাপ তাই তো? তোর কতদিনের ইচ্ছা ছিল কনসার্ট শুনবো। সে সামনে মুখ খুঁড়িয়ে কি যেন ভাবতে ভাবতে বলল, একটা উপায় আছে, কিন্তু যদি তুই একটু হেল্প করিস তো। কি উপায়? তোর কিছু হলে ওই মুখ লাল হয়ে যায় না, কি যেন নাম রোগটা? রোজ এসু। কিসু? রোজ এসু। এটা রোগ না পোগেমন? আমি কি করব? যাই হোক, রোগটা হলে কি হয় রে? ওই এক্সাইটেড হয়ে গেলে গাল লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, আর নাকটাও লাল হয়ে যায় মাঝে মাঝে। আর কালাও হয়ে যায়? হ্যাঁ, না না না, ওসব কিছু হয় না। হয়, তুই এটাই বলবি। কাকে? যাদের কাছে নিয়ে যাচ্ছি তাদেরকে।
কথাটা বলে আর সেখানে দাঁড়ালো না সুনীল, হাঁটতে লাগলো করিডোর ধরে। আমিও কোনো প্রশ্ন করলাম না, তার পিছু নিলাম। অফিসের দরজাটার সামনে এসে সুনীল দাঁড়িয়ে পড়ল, তারপর নিচু গলায় বলল, স্টুডেন্টদের টিকিট সব শেষ হয়ে গেছে বটে, কিন্তু টিচার আর স্টাফদের সবাই টিকিট নেয়নি। তাদের বাছাই করা কিছু টিকিট স্টুডেন্টদের দেওয়া হবে। কাদেরকে? এই তোদের মতন রোজেসু হয়েছে যাদের। কিন্তু খুব সাবধান, পরমেশ ভেতরে আছে। ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে এলাম আমি। একবার মনে হলো দরকার নেই কনসার্টে গিয়ে, ফের কোনোদিন শুনে নেওয়া যাবে। সাথে সাথে পিঠে ঠেলাকে হুড়মুড়িয়ে দরজা দিয়ে ঢুকে এলাম। আরে ঘরটায় মোটামুটি লোকজন, ছাত্রছাত্রী খুব বেশি নেই। বড় একখানা টেবিলের উপরে বড় মিসকে চোখে পড়ল, তার বাঁ পাশে আরো দুজন টিচিং স্টাফ। ডান দিকে তাকাতেই আমি থ হয়ে গেলাম। ঠোঁট প্রায় না নাড়িয়ে ফিস ফিস করে বললাম, টিটি কি করছে এখানে? স্টুডেন্ট ইউনিয়নের সেক্রেটারি হয়েছে, খুব দিদিগিরি ফলাবে এখন। তাহলে কি হবে? কি হবে? তোকে তো স্নেহ করে। আয় চ আমার সাথে। স্নেহ? আমাকে একরকম টেনে ধরেই সেদিকে এগিয়ে নিয়ে গেল সুনীল। আমি কাঁচু মাচু মুখ করে তার পিছু নিলাম। চশমাটা নাকের ডগায় রেখে একটা খাতায় কিছু লিখছিল তটিনী তলাপাত্র। আমাকে দেখেই তার মুখে একটা হাসি খেলে গেল। তারপর আমার সাথে সুনীলকে দেখা মাত্র মিলিয়ে গেল সেটা। কি চাই? সুনীল মাথা নামিয়ে কান চুলকাতে চুলকাতে বলল, নিজের জন্য কিচ্ছু চাই না, আসলে হর্ষ নতুন এসেছে। তোকেই বলতে দে, তুই এসেছিস কেন? ও একটু লাজুক টাইপের, এইখানে থাকে না তো। জানি। কি হয়েছে বল। ওর একটা বিচ্ছিরি রোগ আছে। রোগ? কি রোগ? রোজেসু। হ্যাঁ, সেটা আবার কি? সে রোগে মানুষ হাসতে হাসতে কালা হয়ে যায়। সে কি রে? ডাক্তার দেখাতে বল ভালো করে। আমি এতক্ষণ মুখ নামিয়ে দাঁড়িয়েছিলাম, বুঝলাম এতক্ষণে ভয়ে আমার গাল আবার লাল হয়ে গেছে। মুখ তুলে বললাম, ডাক্তার দেখছে তো? ওর কান দুটো বেশি দিন নেই। কেন? কান খসে যাবে নাকি? থাকলেও আর বেশি দিন শুনতে পাবে না, তাই বলছিলাম। সুনীলকে আমতা আমতা করতে দেখে তাকে হাত তুলে থামিয়ে দিল টিটি। তারপর কি যেন ভেবে মাথা নাড়াতে নাড়াতে বলল, আমি এমনিতেই ভাবছিলাম ওর কনসার্টে যাওয়া উচিত। আমাদের থেকে বছর দুয়েকের ছোট বলে কারোর সাথে মিশতে পারে না বেচারা। কথাটা বলে আবার খাতায় মন দিল টিটি, যেন ভুলেই গেল আমাদের কথা। সুনীল ফিসফিস করে বলল, ভাব দেখেছিস যেন ক্লিওপেট্রা সিংহাসনে বসেছে। সাপের কামড় যেদিন খাবে বুঝবে। এ বাবা, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? ওই যে টিকিটের ব্যাপারে। ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি, তুই যা। সুনীল কি যেন একটা ভাবতে ভাবতে বেরিয়ে গেল ঘর থেকে। টিটিও আবার খাতায় মন দিল, যেন ভুলেই গেল আমার কথা। চশমাটা আবার আগের মতোই নাকের ডগায় ফিরে এসেছে। বড় মিস পাশে বসে মাঝে মাঝে কিছু ইনস্ট্রাকশন দিলে মাথা দুলাচ্ছে। অফিসের জানলা থেকে শীতের রোদ টেবিলের উপর গায়ে এলিয়ে দিয়েছে। সেই জায়গাটার উপর টিটির হাতটা এলে হাত ঘড়ি থেকে প্রতিফলিত হয়ে এক ঝলক রোদ খেলে যাচ্ছে আমার চোখে। এদিক ওদিক চেয়ে দেখলাম আমি, যে যার নিজের কাজে ব্যস্ত। সার্টিফিকেট আছে? হঠাৎ করেই প্রশ্নটা ধেয়ে এসেছে আমার দিকে। আমি চমকে ফিরে তাকিয়ে বললাম, কিসের? ওই যে কি রোগ বললি তার? এখানে তো নেই, বাড়িতে। আবার চুপচাপ। একবার ভাবলাম উঠে চলে যাই, তারপরেই মনে হলো সুনীল এতটা কাজ এগিয়ে দেওয়ার পরে টিকিট ছাড়া ফিরে গেলে সম্মান বলে আর কিছুই থাকবে না আমার। এদিকে আয় দেখি একবার। বুঝলাম আমাকে টেবিলের ওদিকে ডাকছে সে। আমি দুরু দুরু বুকে ধীর পায়ে উঠে গিয়ে দাঁড়ালাম তার পাশটায়। চেয়ারে বসেই আমার কাঁধে একটা হাত রাখলো সে। সুনীলটা আমাদের ব্যাচের সব থেকে বড় গুলবাজ, মিশিস না ওর সাথে। আমি আর কিছু বললাম না, বলা উচিত হবে না। ডাহা মিথ্যেটা ধরা পড়ে গেছে। আমার কাঁধের উপর হাতটা ক্রমশ ঠান্ডা মনে হচ্ছে। এই ব্যাস, এই সামনের খাতাপত্র বন্ধ করতে করতে সে বলল,
ব্যাস এই হয়ে গেছে। আমার এখানের কাজ মোটামুটি শেষ। চ ঘুরে আসি। কোথায়? আরে চলই না। অফিসের দরজা দিয়ে বেরিয়ে এলাম দুজন। এতক্ষণে দুপুরের আলো বাইরে ঝলমল করছে। আমাদের পাশাপাশি দুটো ছায়া একটু দূরে গিয়ে পড়েছে। ছাদের উপরে এসে দাঁড়িয়েছি আমরা। স্কুলের ছাদটা সবার জন্য, যদিও এখন বিশেষ লোকজন চোখে পড়ল না। পিঠের ব্যাগটা কোলের উপর রেখে একদিকের পাঁচিলে বসে পড়ল টিটি। আমি বসলাম তার সামনে। স্কুলের পাশেই ছেলেদের হোস্টেল, তার পাশেরটা মেয়েদের। সেই বিল্ডিং এর একপাশ দিয়ে নারকেল আর তাল গাছ লম্বা হয়ে উপরে উঠেছে। ঝালরের মতো ঝুলন্ত পাতার গা বেয়ে রিনরিনে হাওয়ার স্রোত বয়ে এসে টিটির চুল এলোমেলো করে দিচ্ছে বারবার। তুই দিনরাত কি লিখিস রে? আমি গাছের দিক থেকে মুখ ফিরিয়ে বললাম, কি লিখি মানে? সুনীল বলছিল জানলার ধারে বসে বড় সড়ো একটা কাগজে কি সব যেন আঁক কাটিস। ও না না, কিছু লিখি না। সত্যি করে বল, কবিতা না প্রেমপত্র? তোর বলছি তো কিছু লিখি না। তোমাকে ওরা মিথ্যে বলেছে। লেখ লেখ, তোকে দেখলেই মনে হয় বড় হয়ে গিয়ে না ওই কবি টবি গোছের কিছু একটা হয়ে যাবে। আমি কবিতা লিখি না। প্রথমে কিছুটা দমে গেল সে, তারপর দূরের প্রান্তে তাকিয়ে ভাবুক গলায় বলল, আচ্ছা তোর কি হতে ইচ্ছে করে রে? মানে বড় হয়ে? কি জানি, ঠিক করিনি। সে কি, এত বড় হয়ে গেলি অথচ বড় হয়ে কি হতে চাস সেটাই ঠিক করিসনি? না। কেন, তুমি কি হবে? টিটির হতাশ মুখে বেশ ঝলমলে একটা হাসি খেলে গেল। দুপুরের রোদের সাথে বেশ মানিয়ে গেল হাসিটা। ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে কি যেন খুঁজতে খুঁজতে বলল, দাঁড়া একটা জিনিস দেখাই তোকে। কয়েক সেকেন্ড পরেই ব্যাগের ভিতর থেকে একটা ক্যামকর্ডার বের করে আনলো সে। আমি ভালো করে সেটার দিকে তাকিয়ে বললাম, ও মানে তুমি সিনেমা বানাতে চাও? বানাতে নয়, দাঁড়া একটা আইডিয়া এসছে মাথায়। ক্যামকর্ডারটা আমার হাতে ধরিয়ে দিয়ে ব্যাগের ভিতর থেকে একটা চিরুনি বের করে চুল আঁচড়াতে লাগলো সে। মাথার ক্লিপটা কামড়ে ধরলো দাঁত দিয়ে। আমি থতমত খেয়ে বললাম, কি হলো? চুল আঁচড়ানো শেষ হতে মুখ থেকে ক্লিপ সরিয়ে এসে বলল, তুই রেকর্ড করবি, আমি বলবো বড় হয়ে আমি কি হতে চাই, তারপর বড় হয়ে আবার এই ভিডিওটা দেখব, দেখা যাবে মিলল কিনা। কে দেখবে তখন? কেন, আমি নিজে। ঠিক আছে এবার অন কর ওটা। আমি ক্যামকর্ডারটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে ফ্লিপটা খুলে দিলাম। টিটি সোজা হয়ে বসে বলল, দেখ তো ঠিকঠাক লাগছে তো আমাকে? হ্যাঁ। তাহলে শুরু কর। আমি রেকর্ডিং এর বাটনটা টিপে দিতে একটা লাল গোল্লা জ্বলতে নিতে লাগলো। বুঝলাম রেকর্ড হচ্ছে। হ্যালো মিস তটিনী, এতদিনে নিশ্চয়ই অনেকগুলো সিনেমা এন্ট্রি নিয়ে ফেলেছিস, নিশ্চয়ই অনেক নাম ডাক, স্টিভেন স্পিলবার্গ, জেমস ক্যামেরনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে, জনি ডেপের সাথে এটাও নিশ্চয়ই এতদিনে সেরে ফেলেছিস। তোর জন্য কত কষ্ট করতে হয় জানিস? চা খাওয়া ছেড়ে দিয়েছিস, ওতে নাকি গায়ের রং কালো হয়ে যায়, সিগারেটটাও ছেড়ে দেবো। হ্যাঁ রে, বাবা মা ভালো আছে তো? ওদেরকে না আমার প্রণাম জানাস। এই বাবা এইটা না কিরম বোকা বোকা শোনালো, জায়গা হয়ে গেছে, ব্যাস বন্ধ কর। আমি ক্যামকর্ডারটা বন্ধ করে তার হাতে দিলাম। সেটা ব্যাগে ঢুকিয়ে চেন আটকাতে আটকাতে একগাল লাজুক হেসে সে বলল, ব্যাস এটা আবার বড় হয়ে দেখবো মেলে কিনা। আচ্ছা তোর মনে হয় না আমি একদিন সিনেমা এন্ট্রি করতে পারবো? হ্যাঁ, না করার কি আছে? আর তুই সেই সিনেমায় গান লিখবি। আমি লিখতে পারি না। তাহলে থাক। আবার সব চুপচাপ। আগের মতোই দূরের হাওয়া বয়ে আসছে অনর্গল। ছাদের লাগোয়া অফিস ঘর থেকে মৃদু গুঞ্জনের আওয়াজ আসছে। দ্বিতীয় এই ভাগে ক্লাঙে গেল হর্ষ। আননোন নাম্বার। বেশ খানিকটা বিরক্ত হলো সে। কোনো রকমে মোবাইলটা হাতে নিয়ে গলা থেকে বিরক্তিটা তাড়ানোর চেষ্টা করলো। হ্যালো। হ্যাঁ, হর্ষ সেনগুপ্ত বলছেন তো? হ্যাঁ বলছি, বলুন। স্যার আমি নবমালতী এজেন্সি থেকে বলছি। এক ঝটকায় বিছানার উপর উঠে বসলো হর্ষ।
ঘুম ঘুম ভাবটা মুহূর্তের মধ্যে উবে গেছে। আপনার তটিনী তলাপাত্রের খোঁজ আশা করি পাওয়া গেছে। রিয়েলি? ইয়েস স্যার, তবে এখন আর তলাপাত্র নয়, ডাক্তার টি গুহ। হর্ষর সমস্ত মুখ জুড়ে একটা চওড়া হাসি খেলে যায়। কি বলেন, ডাক্তার হয়েছে? হ্যাঁ, ইএনটি। একটা হাসপাতালে ছিল কিছুদিন, এখন নিজের চেম্বার খুলে বসেছে, ভালোই পয়সা। বটে। সময় পেলে কালই চলে আসুন, সব ডিটেল জানিয়ে দেবো, সাথে বাকি পেমেন্টটা। ওকে, কাল সকালের দিকে যাই। কলটা কেটে যেতে বিছানা থেকে নেমে পড়ে হর্ষ। সন্ধ্যের ঘুমটা এতক্ষণে বহুদূর পালিয়েছে। আর মোড়া ভেঙে শরীরটাকে চাঙ্গা করে দেয়। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে কাঠের আলমারিটার দিকে। একদিকের পাল্লাটা খুলে ফেলে। ভিতরটা অগোছালো জামা কাপড়ের স্তূপে ঢেকে আছে। সেই জঙ্গলের আড়ালে হাত ঢুকিয়ে দেয় সে। কি যেন একটা খোঁজে। হালকা টানে ভিতর থেকে কিছু একটা বের করে আনে। জিনিসটা চৌকো, বড় সড়ো কিন্তু পাতলা। ব্রাউন পেপারে মোড়া বলে ভেতরে কি আছে দেখা যায় না। সেটা এক হাতে ধরে টেবিলের উপর রাখে সে। বিছানার তলা থেকে টেনে বের করে একটা সুটকেস। ডালাটা খুলে ধরে, তারপর আস্তে আস্তে ব্রাউন পেপারে মোড়া জিনিসটা তার ভিতরে রাখে। সুটকেস বন্ধ করে সেটাকে আবার টেবিলের উপর রেখে দেয়। আনমনে জানলার দিকে তাকায় হর্ষ। বাইরে সন্ধ্যের অন্ধকার কুপকুপ করছে। পাশের বাড়ির বারান্দায় একটু আগে কেউ প্রদীপ জ্বেলে গেছে। সন্ধ্যের হাওয়ার ঝাপটায় তার সরু শিখা কেঁপে উঠছে বারবার। কিরে, ভর সন্ধেবেলা জানলার ধারে বসে কি করছিস? সুনীলের গলা শুনে চটক ভাঙল আমার। চমকে তার দিকে তাকিয়েই গুটিয়ে নিলাম হাতের কাগজটা। মুখে বললাম, কই, কিছু কিছু করছি না তো। কয়েক পলক চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে সে বলল, তোর কেসটা কি বলতো? সারাদিন কেমন যেন উদাস উদাস ভাব, আর ওই কাগজখানাতেই বা কি লিখিস? কিছুই না, ওই আঁকি বুকি। তাহলে কাউকে দেখলেই ওরকম লুকিয়ে ফেলিস কেন? আমি উত্তর দিলাম না। সেও আর আগ্রহ দেখালো না। জিজ্ঞেস করলাম, আচ্ছা জনি ডেপকে বলতো। সে চোখ গোল গোল করে বলল, সে কি রে, চিনিস না? না। আরে সেই যে পাইরেটস অফ দি ক্যারিবিয়ান, লম্বা লম্বা চুল। মিস তলাপাত্র তো আবার ওনার খুব বড় ফ্যান। হাতে ট্যাটু করিয়েছে, দেখিস নি? গরমকালে দেখতে পাবি, এখন তো কবজি অব্দি ঢাকা। খুব ফর্সা। কে? ওই যে জনি ডেপ। তা ওদের ওখানে লোক তো ফর্সাই হয়। আমি আবার চুপ করে থাকলাম কিছুক্ষণ। একটা ড্রাই আয়রন নিয়ে এসে জামা কাপড় ইস্ত্রি করছে সুনীল। কাল কনসার্ট আছে সেই উপলক্ষেই। আমি এক দৃষ্টে সেদিকে তাকিয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলতে পারবি? কি? চা খেলে কি লোকে কালো হয়ে যায়? সে কলারে আয়রন খুঁজতে খুঁজতে মুচকি হেসে বলল, কি জানি, লোকে তো বলে। মধুদা বলছিল জগদীশ স্যার নাকি দিনে 1.5 কেটলি চা ফাঁকা করে দেয়। গায়ের রং দেয় যেন কয়লার খনিতে লোসেডি। এমন সময় স্কুল বিল্ডিং এর বাইরে থেকে ভয়াবহ এক আর্ত চিৎকার ভেসে এলো, যেন মেয়েদের বিল্ডিং এ গলা টিপে খুন করা হচ্ছে কাউকে। আমি আঁতকে উঠেছিলাম। সুনীলও আয়রন ফেলে এসে দাঁড়িয়েছে জানলার কাছে। আমাদের জানলা থেকে মেয়েদের বিল্ডিং এর নিচের দিকটা দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ গম্ভীর মুখে সেদিকে তাকিয়ে থেকে হেসে ফেলল সুনীল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো রে? বুঝলি না? কি বুঝবো? নুনওয়ালার মেয়ে কাল ছাদে নাচ প্র্যাকটিস করতে গিয়ে টিনে পা কেটেছে। তো আর কি, টিটেনাস। বাকি ব্যাপারটা বুঝতে আমার আর সময় লাগলো না। হেসে ফেললাম। সুনীল আবার স্ত্রীতে মন দিতে দিতে বলল, শুনেছি একবার নাকি ইঞ্জেকশন দিতে আসা ডাক্তারের গলা টিপে ধরেছিল। বলিস কি? তারপর কি হয়েছিল জানা যায় না, সবই মিথ। কই তোর জামা কাপড়গুলো দে তো, ঝুলিয়ে দি। আমি বিছানা থেকে উঠে হ্যাঙ্গার থেকে জামা কাপড়গুলো নিয়ে ছুঁড়ে দিলাম সুনীলের দিকে। সে লুফে নিয়ে ভালো করে বিছিয়ে নিল সেগুলো। আমি হাতের হলুদ কাগজটা তার চোখের আড়ালে চালান করলাম পড়ার বই খাতার ভিতরে। কালকের আগে আর বের করছি না সেটা।
ছোট ব্যাগটার ভিতর এখনই ঢুকিয়ে নিতে পারতাম, কিন্তু সুনীল ঘরে যতক্ষণ আছে ততক্ষণ সেটা না করাই ভালো। জানলা দিয়ে আবার বাইরে তাকালাম আমি। হোস্টেলের সামনের রাস্তাটা দিয়ে হেঁটে বেরিয়ে গেলেন ডাক্তারবাবু। বাইরে গাড়ি দাঁড়িয়েছিল। হাতের অ্যাটাচি কেসটা তার ভিতরে রেখে সশব্দে দরজা বন্ধ করে দিলেন তিনি। ট্যাক্সির দরজাটা খুলতেই চেম্বারটা চোখে পড়ল হর্ষর। নিরাময় মেডিকেল ক্লিনিক। ভিতরের খানিকটা বাইরে থেকে দেখা যায়। জনা দশেক রোগী চেয়ারে বসে আছে। একপাশে মাঝারি সাইজের একটা টেবিলে কম্পাউন্ডার বসে। লোকটা পেন দিয়ে খাতার উপর অকারণেই টিক দিচ্ছে মাঝে মাঝে। বাইরে একটা চৌকো বোর্ড ঝুলছে, ডক্টর টি গুহ, MBBS, ক্যাট, জেনারেল ফিজিশিয়ান। ট্যাক্সির ভাড়া মিটিয়ে কম্পাউন্ডারের দিকে এগিয়ে গেল সে। এর সাথে নবমালতী অনুসন্ধান এজেন্সির সেই হিসেবি বুড়োটার বেশ মিল। মুখ তুলে আগন্তুককে দেখে নিয়েও না দেখার ভান করে আবার খাতার দিকে মন দিল কম্পাউন্ডার। হর্ষ কাছে গিয়ে একটু গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখন ডক্টর গুহ আছেন? দেখাবেন না রিপোর্ট দেবেন? না না, আমার আসলে ওনার সাথে একটু দরকার ছিল। লোকটার মুখে এবার হালকা রাগ ফুটে উঠল। দরকার থাকে তো পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে বলল, না আসলে আমার গলাটা কদিন একটু ব্যথা। তাই বলুন। পেশেন্টের নাম? হর্ষ সেনগুপ্ত। 36 নম্বর। হ্যাঁ, 36 নম্বরের নাম আছে। 31 ঢুকেছে, বসুন। বেঞ্চের উপর একটা ফাঁকা জায়গা খুঁজে বসে পড়ল হর্ষ। ডাক্তারের ঘরটা সম্ভবত এসি করা। কাঁচের দরজা ভেদ করে কোনো আওয়াজই আসছে না প্রায়। একটা বাচ্চা মেয়ে মায়ের পাশে বসে অনেকক্ষণ ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সম্ভবত সে জানতে পেরেছে কোনো ইঞ্জেকশন দিতে তাকে এখানে আনা হয়েছে। ছোট মেয়েটার দিকে একবার ভয়ে ভয়ে চোখে তাকিয়ে কম্পাউন্ডার বলল, কেঁদো না খুকি, ইঞ্জেকশন দেওয়ার সময় কাঁদলে ডাক্তার দিদি কিন্তু খুব রেগে যান। হর্ষ মনে মনে হাসল। হাত বাড়িয়ে ছোট মেয়েটার মাথার চুল এলোমেলো করে দিল। মেয়েটা একটা কৌতূহলী চোখে তার হাতের ব্রাউন কাগজে মোড়া প্যাকেটটার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে আবার মায়ের কাছে সরে বসল। কাঁচের দরজার ওপারে একটা ছোট পর্দা ঝোলানো আছে। ওপারের দৃশ্য আগলে রেখেছে সেটা। মাঝে মাঝে একটু একটু করে সরে যাচ্ছে, যেন হাতছানি দিয়ে ডাকছে। 32। হেড়ে গলায় পরের পেশেন্টকে ডাক দিল কম্পাউন্ডার। মাঝবয়সী এক ভদ্রলোক কাঁচের দরজা খুলে ভিতরে ঢুকল। পর্দাটা বেশ খানিকটা সরে গেল সেই সাথে, আর হর্ষর চোখের সামনে সাদাটে আলোয় ভরা সন্ধ্যের মাঠ ফুটে উঠল। কনসার্ট হলের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম আমি। সামনের মাঠটা স্কুলের ছেলে মেয়েতে ভরে গেছে। কনসার্ট এখন মাঝপথে। আমেরিকার লোকগীতি শুরু হয়েছে, যাকে বলে ফোক। বাইরে মাঠের উপরেও গানের আসর বসেছে। কেউ গিটার, কেউ মাউথ অর্গান, কেউ খালি গলায় গান ধরেছে। হাতের হলুদ কাগজটা ভালো করে চেপে ধরে এগিয়ে এলাম আমি। না, কোথাও চোখে পড়ছে না টিটিকে। ভিতরে এতক্ষণ ধরে লক্ষ্য করেছি সে নেই, অর্থাৎ বাইরেই আছে। তার বন্ধুদের চোখে পড়ছে, শুধু সে নেই। মাঠটা বেশ বড় সড়ো। চারদিকে ভালো করে তাকালাম। তবে কি ফিরে যাব আবার? না, আজকের মতো সাহস আর কোনোদিন পাইনি আমি। একধার দিয়ে হাঁটতে লাগলাম। এদিকটা অনেকটা ফাঁকা। সনসন করে ঠান্ডা হাওয়ার একটা স্রোত বইছে। ঘাসের উপর দিয়ে বেশ খানিকটা এগোতে একটা চেনা জামা চোখে পড়ল। এই জামাটা আগে এতবার দেখেছি যে মানুষটা পিছন ফিরে বসে থাকলেও চিনতে ভুল হলো না। সুনীল। কিন্তু সে একা নয়।
আমার পা আটকে গেছিল। আমার থেকে হাত 10 দূরে বসে আছে ওরা, পিছন ফিরে। টিটির মাথাটা রাখা আছে সুনীলের কাঁধে, ডান হাতটা পিঠের পিছন দিয়ে আর এক কাঁধে। সুনীলের পিঠ জুড়ে ছড়িয়ে আছে ঘন কালো চুল। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলাম আমি। খেয়াল ছিল না কখন নিজে থেকেই খসে পড়েছে হাতের কাগজখানা। নিচু হয়ে সেটা তুলে নিয়ে আবার পিছন ফিরলাম। একটু আগের ঠান্ডা হাওয়াটা এখন গরম হয়ে উঠেছে। দুহাতে কাগজটা চেপে ধরে কনসার্ট হলের দিকে হাঁটতে লাগলাম আমি। তীরের মতো 2-1 ফোঁটা জল এসে পড়লো আমার গায়ে। বৃষ্টি নামছে। ঘাসের উপর আমার পায়ের শব্দ হয়েছিল কিনা মনে নেই। মনে হলো পিছন ফিরে আমাকে দেখতে পেয়েছে ওরা। দূর থেকে ডাক ভেসে এলো, হর্ষ, এই হর্ষ, আরে আরে শোন শোন, এই হর্ষ। হর্ষ সেনগুপ্তা, 36 হর্ষ সেনগুপ্তা কে আছেন? নিজের নামটা কানে আসতে চটক ভাঙল হর্ষ। হাতের প্যাকেটটা আঁকড়ে ধরে তড়িঘড়ি উঠে দাঁড়ালো সে। ভিতরে ডাক পড়েছে, 35 নম্বর বেরিয়ে গেছে, এবার তার ভিতরে যাবার পালা। দ্রুত পায়ে এগিয়ে এসে কাঁচের দরজাটায় ঠেলা দিল সে। এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো তার মুখে। এক হাতে সরিয়ে ফেলল দরজার পর্দাটা। ঘরটা ছোটখাটো। একপাশে একটা ছোট টেবিলের ওপারে বসে আছেন বছর 40 এক মহিলা। তার চোখে ভারী ফ্রেমের চশমা, চওড়া কপাল, মুখের চামড়ায় হালকা বয়সের ছোঁয়া। ভুরু দুটো তীক্ষ্ণ ফলার মতো সরু, শক্ত চোয়াল আর উজ্জ্বল চোখ দুটোয় নামটা বেশ মানিয়ে যায়, ডাক্তার দিদি। হর্ষর দিকে তাকিয়ে অল্প হাসলেন তিনি। গলা ব্যথা? এই সিজনটা এরকম একটু হবেই। বসুন। হর্ষ বসল না। প্রায় আধ মিনিট নিষ্পলক চোখে তাকিয়ে থাকলো মহিলার দিকে। তার ঠোঁটের কোণে অদৃশ্য হাসির একটা রেখা ফুটে উঠছে। কি হলো, বসুন আগে। এক পা এগিয়ে টেবিলের কাছে সরে এলো হর্ষ। হাতের প্যাকেটটা রাখলো টেবিলের উপরে। রিপোর্ট? কিন্তু আগে তো আপনাকে। এটা তোমার, আমার কাছে ছিল। কথাটা বলে 2 সেকেন্ড সেইভাবেই দাঁড়িয়ে থাকলো হর্ষ। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বেরিয়ে গেল ঘর থেকে। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে গেছিলেন তটিনী গুহ। লোকটার কি মাথা খারাপ? অগত্যা টেবিলের উপর রাখা ব্রাউন কাগজে মোড়া প্যাকেটটাই তুলে নিলেন তিনি। ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, না, উপরে কিচ্ছু লেখা নেই। ব্রাউন পেপারটা উপর থেকে ছিঁড়ে ফেলে ভিতরে রেখে দিলেন। একটা হলুদ রঙের কাগজ, বেশ বড় সড়ো, দীর্ঘদিনের পুরনো বলে খয়েরি হয়ে গেছে। কাগজটা বের করে আনলেন তিনি। না, রিপোর্ট নয়, এমনকি কিছু লেখাই নেই তাতে। আছে শুধু পেন্সিলে আঁকা একটা ছবি। অবাক হয়ে ডাক্তার গুহ দেখলেন আজ থেকে 20 বছর আগে অনেকটা এইরকমই দেখতে ছিল তাকে। সেই ঝলমলে চোখ, সেই কোকড়ানো চুলে অর্ধেক ঢাকা মুখ। ছবিটা এ লোকটার কাছে কিভাবে? মুহূর্তে চেয়ার ছেড়ে উঠে পড়লেন তটিনী গুহ। দরজা ঠেলে এক ছুটে বাইরে বেরিয়ে এলেন। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, আর দেখা যাচ্ছে না লোকটাকে। তার বাইরে আসার আগেই গলিপথে হেঁটে চলে গেছে লোকটা। হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন তিনি। অনেকটা দূর হেঁটে এসে একটা বেঞ্চ চোখে পড়ল হর্ষর। জামা কাপড় সব সপে হয়ে ভিজে গেছে। বেঞ্চের উপরেই মুখ ঠেকে বসে আছে একটা বছর 18 ছেলে। বৃষ্টির শব্দ ছাপিয়েও শোনা যাচ্ছে তার মৃদু ফোঁপানোর আওয়াজ। তার গাল দুটো টকটকে লাল হয়ে আছে। ছেলেটাকে চিনতে পারল হর্ষ।
ধীরে ধীরে দু হাতে তার কান্নায় ভেসে যাওয়া মুখটা নিজের কাছে টেনে নিল সে। হাত দুটো রাখলো কাঁধে। এখন তার বুকে মাথা রেখে আগের মতোই কেঁদে চলেছে ছেলেটা। হর্ষর সমস্ত মুখ জুড়ে এক অদ্ভুত মায়াময় হাসি খেলা করছে। দুটো হাতের মাঝে নিজের সমস্ত কৈশোরকে চেপে ধরে বৃষ্টিতে ভিজতে লাগলো সে। সময় ঠিক কোন নিয়মে আসে আর চলে যায় তা আমরা জানি না। শুধু জানি আমাদের প্রত্যেকের কাছেই এরকম কিছু খাম রেখে যায় সে, যেগুলো কোনোদিন পৌঁছে দেওয়া হয় না সঠিক ঠিকানায়। আমাদের ড্রয়ারে, ব্যাগের লুকানো চেনে, টেস্ট পেপারের ফাঁকে এখনো পড়ে আছে তারা। কোনোদিন পুরনো বই খাতার সাথে বিক্রি না হয়ে গেলে পড়েই থাকবে চিরকাল। শুনছিলেন কোরিয়ান সিনেমা অবলম্বনে মিডনাইট হরর স্টেশনের গল্প আমার ভিতর ও বাহিরে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।